বন্ধুরা, আজ আমরা দ্রবণ সংক্রান্ত আলোচনা করব। তো এটা আমার দ্রবণ সংক্রান্ত আলোচনার প্রথম ক্লাস। আরও দুইটা ক্লাস করব, তিনটা ক্লাসে আমরা পুরোপুরি দ্রবণ সংক্রান্ত আলোচনা শেষ করব। তো প্রথমেই আমরা আলোচনা করব মিশ্রণ নিয়ে। তো মিশ্রণ জিনিসটা কি? একাধিক উপাদান যদি একত্রে মিশানো হয় তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো মিশ্রণ। আর এই মিশ্রণকে দুই ভাগে ভাগ করা যায়, অসমসত্ব মিশ্রণ আর সমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ কোনগুলা একটু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন পানির সাথে বালুর যে মিশ্রণ সেটাকে আমরা বলবো অসমসত্ব মিশ্রণ। এখানে কি হচ্ছে, এখানে দেখো তুমি এই মিশ্রণের বিভিন্ন অংশে যাও, তুমি যদি ওপরের অংশে দেখো তাহলে পানি আর বালুর অনুপাত কিন্তু অল্প, রাইট? মানে বালু পানির তুলনায় অনেক অল্প থাকে। তুমি যদি এই মিশ্রণটার নিচের থেকে দ্রবণটা কালেক্ট করো, অর্থাৎ এই জায়গা থেকে ধরো তুমি 1 চামচ মিশ্রণ তুলে নিলে, তাহলে তুমি যেটা দেখবে সেটা হচ্ছে বালুর পরিমাণ কিন্তু পানির তুলনায় বেড়ে গেছে, রাইট? তার মানে এটা কি বোঝানো হচ্ছে? এটা বোঝানো হচ্ছে যে এই মিশ্রণটার বিভিন্ন অংশে আমার যারা মিশে আছে তাদের অনুপাত বিভিন্ন রকম পাওয়া যায়। ওপরে এক রকমের অনুপাত পাওয়া যায় পানি বালুর, ভেতরে আরেক রকমের অনুপাত পাওয়া যায় পানি আর বালুর। আর এই মিশ্রণটার কথা দেখো, সমসত্ব মিশ্রণ যেটাকে বলছি, পানি আর চিনির মিশ্রণ। এই মিশ্রণে তুমি যদি ওপর থেকে 1 চামচ তুলে নাও অথবা নিচ থেকে 1 চামচ তুলে নাও, তুমি যেটা খেয়াল করবে, তুমি সব জায়গায় পানি আর চিনির অনুপাত কিন্তু একই পাবে। অর্থাৎ এই মিশ্রণগুলোতে তুমি মিশ্রণের বিভিন্ন অংশে যারা মিশে আছে তাদের অনুপাত একই পাচ্ছ। এদেরকে আমরা বলবো সমসত্ব মিশ্রণ। তো আমরা আলোচনা করব বলেছিলাম দ্রবণ নিয়ে। তো আলোচনা করা যাক দ্রবণ জিনিসটা কি। দ্রবণ হচ্ছে প্রথমত সমসত্ব মিশ্রণ, অর্থাৎ এই ধরনের মিশ্রণ। তো সকল সমসত্ব মিশ্রণকেই আবার দ্রবণ বলা যাবে না, সেই সকল সমসত্ব মিশ্রণকেই আমরা দ্রবণ বলতে পারবো যার উপাদানগুলো ফিজিক্যাল উপায়ে অর্থাৎ ভৌত উপায়ে পৃথক করা যায়। এখন বলতে পারো ফিজিক্যাল উপায়ে পৃথক করা বলতে কি বোঝানো হচ্ছে? তুমি ধরো তাপ দিলে, তাপ প্রয়োগে তুমি যদি তফাৎ করতে পারো, অর্থাৎ কেমিক্যালি যদি তুমি না তফাৎ করে তাপ, চাপ এরকম জিনিস, ভৌত জিনিসগুলোর প্রয়োগে তুমি যদি মিশ্রণের উপাদানগুলোকে তফাৎ করতে পারো অর্থাৎ পৃথক করতে পারো, তাহলে সেই ধরনের সমসত্ব মিশ্রণগুলোকে আমরা নামকরণ করব কি? দ্রবণ। তার মানে খেয়াল রাখতে হবে মিশ্রণ আর দ্রবণ কিন্তু এক জিনিস না, বরং মিশ্রণের মধ্যে একটা ভাগ আছে সমসত্ব মিশ্রণ, আর ওই সমসত্ব মিশ্রণের মধ্যে যে সকল মিশ্রণগুলোর উপাদান ফিজিক্যাল উপায়ে পৃথক করা যায় সেই মিশ্রণটাকে আমরা দ্রবণ হিসেবে সংজ্ঞা দিব। তো দ্রবণকে ভাঙালে ভেতরে দুইটা অংশ আমরা পাই, একটা হচ্ছে দ্রব অংশ আর একটা হচ্ছে দ্রাবক অংশ। তো দ্রব অংশ কোনটা, দ্রাবক অংশ কোনটা, এটা একটু তোমরা বলতে পারবে? তো অনেকেই আমরা বলি কিন্তু জিনিসটা ঠিক হয় না। অ্যাকচুয়ালি দ্রাবক হচ্ছে দ্রবণের সেই অংশ যেটা পরিমাণে বেশি থাকে, আর দ্রব হচ্ছে দ্রবণের সেই অংশ যেটা পরিমাণে কম থাকে। অনেকেই বলে ফেলে যে দ্রাবক হচ্ছে লিকুইড অংশটা আর দ্রব হচ্ছে সলিড অংশটা। এটা কিন্তু কোনো নিয়ম না। বেসিক্যালি তুমি যদি একটা চিনির কৌটার মধ্যে তুমি 2 ফোঁটা পানি ঢালো তাহলে সেটাও কিন্তু একটা দ্রবণ হতে পারে। আর ওই দ্রবণটার মধ্যে যেহেতু চিনির অ্যামাউন্ট পানির অ্যামাউন্টের চেয়ে বেশি, তাহলে ওই দ্রবণটার বেলায় দ্রাবক কিন্তু চিনি আর দ্রব কিন্তু পানি। সো যেইটার পরিমাণ বেশি থাকে সেটা আমার দ্রাবক, যেটার পরিমাণ কম থাকে সেটা হচ্ছে আমার দ্রব। তো এবার আমরা দ্রবণের অবস্থাগুলো নিয়ে আলোচনা করব। সো দ্রবণের 3টা অবস্থা সম্ভব। এই 3টা অবস্থা আমরা এক্সপ্লেইন করব 2টা টার্মের মাধ্যমে। একটা টার্ম হচ্ছে কন্টেন্ট, আরেকটা টার্ম হচ্ছে ক্যাপাসিটি। কন্টেন্ট জিনিসটা কি? কন্টেন্ট জিনিসটা হচ্ছে দ্রবণে যতটুকু দ্রব আছে। আর ক্যাপাসিটি জিনিসটা কি? ক্যাপাসিটি হচ্ছে দ্রাবকটা যতটুকু পরিমাণ দ্রব পর্যন্ত নিতে পারে, অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু সে নিতে পারে। ক্যাপাসিটি মানে কি? ধারণ ক্ষমতা না? অর্থাৎ কোনো একটা দ্রাবক যতটুকু পরিমাণ দ্রব নিতে পারছে সেটাকেই আমরা বলবো ক্যাপাসিটি। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তুমি একটা চিনির শরবত বানাবে। তো চিনির শরবত তুমি বানালে পানির সাথে চিনি মিশিয়ে। তো তুমি 1 গ্লাস পরিমাণ পানি নিয়েছ, ওই 1 গ্লাসে তুমি ধরো 3 চামচ পর্যন্ত চিনি ঢাললে সেটা গুলে যায়, অর্থাৎ দ্রবীভূত হয়ে যায়। তুমি যদি 3 চামচ থেকে সামান্য পরিমাণ 3.5 চামচ চিনিও ঢালো তাহলে দেখছো অদক্ষেপ রূপে থেকে যাচ্ছে, তুমি যতই নাড়াও না কেন সে আর দ্রবীভূত হচ্ছে না। তার মানে তোমার ওই গ্লাসের পানিটার জন্য ক্যাপাসিটি হচ্ছে 3 চামচ পরিমাণ চিনি। আবার এরকমও তো হতে পারে, আমরা কি সবসময় সম্পৃক্ত হওয়া অর্থাৎ ক্যাপাসিটি পর্যন্তই কি আমরা চিনি ঢালবো? না,
আমরা ধরো এই জায়গায় যে অবস্থাটা দেখছি দ্রবণের তিনটা অবস্থার মধ্যে প্রথম অবস্থাটা হচ্ছে সেই অবস্থা যেখানে কন্টেন্টের মান ক্যাপাসিটির মান থেকে কম হবে। অর্থাৎ ওই চিনির পানির উদাহরণটাতে চলে আসি, তুমি যে গ্লাসে 3 চামচ চিনি ঢাললে এটা কি হয়, এটা ক্যাপাসিটি পরিমাণ হয়, অর্থাৎ এটাই তার সর্বোচ্চ দ্রব নেওয়ার ক্ষমতা। কিন্তু তুমি ধরো 3 চামচ চিনি না ঢেলে তুমি ধরো 2 চামচ চিনি ঢাললে, অর্থাৎ সে নিতে পারতো 3 চামচ পরিমাণের চিনি, কিন্তু তুমি এই মুহূর্তে গ্লাসটার মধ্যে কত চামচ চিনি ঢেলেছ? 2 চামচ চিনি ঢেলেছ। তাহলে দ্রবণের যে অবস্থাটা গঠিত হবে সেই অবস্থাটাকে আমরা নাম দিব অসম্পৃক্ত অবস্থা বা আনস্যাচুরেটেড কন্ডিশন। অর্থাৎ এটা শর্ত কি? এটা শর্ত হচ্ছে কন্টেন্টের মান ক্যাপাসিটির মান থেকে কম হবে। ক্যাপাসিটি যদি 3 চামচ হয়, কন্টেন্ট ধরো 2 চামচ হতে পারে, 1 চামচ হতে পারে, অর্থাৎ 3-এর চেয়ে কম হবে। তো এই অবস্থাটাকে আমরা বলি দ্রবণের অসম্পৃক্ত অবস্থা। তো অসম্পৃক্ত অবস্থায় দ্রবণ থাকাকালীন আমরা যদি আরও দ্রব ঢালি, অর্থাৎ 3 চামচ চিনি সে নিতে পারতো, আমি 2 চামচ চিনি ঢেলেছিলাম, পরবর্তীতে আবার 1 চামচ চিনি আমি অ্যাড করলে দ্রবণটা কোন অবস্থায় চলে আসবে? 3 চামচ চিনি সে নিতে পারত, আর এই মুহূর্তে তার মধ্যে 3 চামচ পরিমাণ চিনিই রয়েছে। তার মানে এটা হচ্ছে কন্টেন্ট ইকুয়াল টু ক্যাপাসিটি, মানে কন্টেন্টটা ক্যাপাসিটির সমান হয়ে গিয়েছে। এই মুহূর্তে এখানে আছে 3 চামচ চিনি, আর এই গ্লাসটা নিতেও পারে সর্বোচ্চ 3 চামচ চিনি। তার মানে এই অবস্থাটাকে দ্রবণের আমরা বলি সম্পৃক্ত অবস্থা। তার মানে খেয়াল রাখতে হবে সম্পৃক্ত অবস্থা বা স্যাচুরেটেড অবস্থার শর্ত কি? কন্টেন্ট ইকুয়াল টু ক্যাপাসিটি। কন্টেন্ট ইকুয়াল টু ক্যাপাসিটি হয়ে গেলে আমরা বলবো দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গেছে। এবার সম্পৃক্ত অবস্থায় থেকে আমরা যদি আরও 1 চামচ চিনি ঢালি, অর্থাৎ সে নিতে পারতো 3 চামচ চিনি দ্রবীভূত করতে পারতো, আমি অতিরিক্ত আরেকটা চামচ, মানে মোট 4 চামচ এখানে ঢালা হয়েছে। সো মোট 4 চামচ যদি এখানে ঢালা হয়, তার মানে তার ক্যাপাসিটি হচ্ছে 3 চামচ, আর আমি ঢেলেছি 4 চামচ, মানে কন্টেন্ট ক্যাপাসিটি থেকে বেশি। তাহলে এই অবস্থাটাকে দ্রবণের আমরা নাম দিব অদক্ষিপ্ত অবস্থা বা প্রিসিপিটেটেড কন্ডিশন। এই অবস্থাটার শর্ত কি? কন্টেন্টের মান ক্যাপাসিটির থেকে বেশি হবে, আর এই অবস্থায় আমরা এরকম অদক্ষেপ দেখতে পাবো। আর এই অদক্ষেপের পরিমাণটা কত হবে? যেমন আমি যদি এক্সাম্পলটা দিয়েই বলি, 3 চামচ পরিমাণ চিনি সে নিতে পারতো, আমরা ঢেলেছি 4 চামচ, তাহলে অদক্ষেপ পাবে কত চামচের পরিমাণ? 1 চামচের পরিমাণ। তুমি যতটুকু কন্টেন্ট ঢেলেছ বিয়োগ করবে ক্যাপাসিটি থেকে, অর্থাৎ আমার এটার জন্য আমি যে উদাহরণটা ব্যবহার করছি সেখানে 4 চামচ এখানে বসাবো, 4 চামচ পরিমাণ চিনিটাকে, আর ক্যাপাসিটি 3 চামচ পরিমাণ চিনিটাকে এখানে বসাবো। বিয়োগ করলে আমি কি পেয়ে যাব? অদক্ষেপের পরিমাণ, মানে যতটুকু নিচে অদক্ষেপ রূপে জমা হবে। তো আমরা দ্রবণের 3টা অবস্থা দেখলাম, সম্পৃক্ত অবস্থা, অসম্পৃক্ত অবস্থা, অদক্ষেপিত অবস্থা, আর এগুলোর কন্ডিশনগুলো আমরা আলোচনা করলাম। তো আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে দ্রবণের উপরে প্রভাব বিস্তারকারী রাশিসমূহ। তো দ্রবণের উপরে কি কি রাশিমালা প্রভাব বিস্তার করে? এর মধ্যে প্রথম রাশিমালাটাই হলো আমাদের জন্য তাপমাত্রা। তো তাপমাত্রা দ্রবণের উপরে প্রভাব বিস্তার করে। কিভাবে প্রভাব বিস্তার করে? আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে দ্রাবকের ক্যাপাসিটি বেড়ে যাবে, আমরা যদি তাপমাত্রা কমাই তাহলে দ্রাবকের ক্যাপাসিটি কমে যাবে। খেয়াল রাখতে হবে তাপমাত্রার সাথে কিন্তু কন্টেন্টের কোনো কানেকশন নাই। এমন না তুমি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা পানির মধ্যে 2 চামচ চিনি ঢেলে তুমি তাকে গরম করা শুরু করলে তার মানে তুমি ওই গ্লাসের মধ্যে 3 চামচ চিনি পেয়ে যাবে। তুমি ঢেলেছো 2 চামচ, যতই তাপমাত্রা বাড়াও না কেন কমাও না কেন ওইখানে কিন্তু 2 চামচ পরিমাণ চিনিই থাকবে, কিন্তু ক্যাপাসিটিটা বেড়ে যাবে বা কমে যাবে। অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চিনির পানিটা ধরো, আমাদের এখানের উদাহরণটাই যদি দেখি, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে যদি 3 চামচ পরিমাণ চিনি তার মধ্যে নিতে পারে সর্বোচ্চ, তুমি তাকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে গেলে হয়তো সে আর 20 ডিগ্রি সেলসিয়াসের মতো 3 চামচ পরিমাণ চিনি নেবে না। 40 ডিগ্রি সেলসিয়াসে সে হয়তো 4 চামচ পরিমাণ চিনি তার মধ্যে নিতে পারবে। 80 ডিগ্রি সেলসিয়াসে সে ধরো 5 চামচ চিনি তার মধ্যে নিতে পারবে। তার মানে যত বেশি তাপমাত্রার পানি থাকবে বা দ্রাবক থাকবে ততই আলটিমেটলি তার দ্রব নেওয়ার ক্ষমতাটা বা ক্যাপাসিটিটা বেড়ে যাবে। আবার উল্টা কথাটাও বলা যায়, তাপমাত্রা যদি কমিয়ে ফেলা হয় তাহলে ক্যাপাসিটিটা কমে যাবে, বাট কন্টেন্টের কোনো বৃদ্ধি হ্রাস ঘটবে না।
তাহলে একটা একটু সিচুয়েশন চিন্তা করি তো আমরা ধরো একটা দ্রবণ নিলাম, সম্পৃক্ত অবস্থায় দ্রবণটা আছে, সম্পৃক্ত অবস্থায় ধরো এই মুহূর্তে তার মধ্যে 3 চামচ চিনি সে নিতে পারতো, আর আমি 3 চামচ চিনি তার মধ্যে ঢেলে রেখেছি, তার মানে সে সম্পৃক্ত অবস্থায় আছে। এটাকে নিয়ে আমরা কি করলাম, এটাকে নিয়ে আমরা ঠান্ডা করা শুরু করলাম, অর্থাৎ ফ্রিজিং করা শুরু করলাম। তাহলে এটার তাপমাত্রা কি হবে, কমে যাবে। আর তাপমাত্রা কমে গেলে আমরা কি জানি, ক্যাপাসিটির মান কমে যায়। সো ক্যাপাসিটি যদি কমে যায় তাহলে কি হওয়া উচিত, কন্টেন্ট তো আগের মতোই থাকবে, ক্যাপাসিটির মান কমে যাবে। মানে আগে যদি সে 3 চামচ চিনি নিতে পারতো, এখন সে ধরো 2 চামচ চিনি নিতে পারছে, বাট আমি তো আগেই তার মধ্যে 3 চামচ চিনি ঢেলে রেখেছি, ওইটা তো আর কমবে না, বাড়বে না। সো এইখানে তার কন্টেন্ট হচ্ছে 3 চামচ চিনি আর ক্যাপাসিটি হচ্ছে ধরো 2 চামচ চিনি, কমে গেল। তাহলে কন্টেন্টের মান ক্যাপাসিটির মান থেকে বেশি। এটা কিসের শর্ত ছিল, এটা অদক্ষিপ্ত হবার শর্ত ছিল না, অদক্ষিপ্ত অবস্থার শর্ত ছিল না। হ্যাঁ, এটা অদক্ষিপ্ত অবস্থার শর্ত, বাট অদক্ষিপ্ত হতে সে একটা সময় নেয়। এমন না যে তুমি তাপমাত্রা কমানোর সাথে সাথেই একদম মুহূর্তের মধ্যে অদক্ষেপ পড়ে যাবে। এই যে দানাদার চিনিগুলো আছে এগুলো জমাট বাঁধতে হবে, একসাথে আসতে হবে, তারপরে তারা অদক্ষেপ রূপে নিচে জমা হবে। তো এই যে অদক্ষেপ হওয়া পর্যন্ত, মানে অদক্ষেপ হতে হতে তা সে একটা সামান্য যে সময় নিচ্ছে, ওই অবস্থাটাকে দ্রবণের আমরা নাম দিব অতিপৃক্ত অবস্থা। এটা কিন্তু এমন না যে একটা দ্রবণ আজীবন অতিপৃক্ত অবস্থা হয়ে থাকতে পারে। অতিপৃক্ত অবস্থা খুবই সামান্য সময়ের জন্য থাকে। কতক্ষণ থাকে, যতক্ষণ পর্যন্ত না এখানে অদক্ষেপ পড়ছে। কিছু সময় দিলেই তার মধ্যে অদক্ষেপ পড়ে যাবে, শর্ত একই থাকবে কিন্তু অদক্ষেপটা আমরা দেখতে পাবো। সো অতিপৃক্ত অবস্থায় কিন্তু কন্টেন্টের মান ক্যাপাসিটির থেকে বেশি থাকে, কিন্তু পুরোপুরি কিন্তু এখানে আমরা অদক্ষেপ দেখতে পাবো না। তো অতিপৃক্ত অবস্থা একটা সাময়িক অবস্থা, একটা বিশেষ অবস্থা যা সামান্য সময়ের পর্যন্ত স্থায়ী হয়। তো আমরা দ্রবণের 3টা অবস্থা মেইনলি দেখলাম, আর একটা বিশেষ অবস্থা নিয়ে আলোচনা করলাম যেটা হচ্ছে অতিপৃক্ত অবস্থা। এছাড়াও তাপমাত্রা ছাড়াও দ্রবণের উপরে প্রভাবকারী আরও রাশি রয়েছে, যেমন আর্দ্রতা, চাপ, দ্রাবকের প্রকৃতি। স্বাভাবিকভাবে আর্দ্রতা যদি কম হয়, অর্থাৎ পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ যদি কম হয়, তাহলে তা দ্রবণের যে দ্রাবক আছে সেই দ্রাবক থেকে জল নিয়ে নিবে, অর্থাৎ আর্দ্রতার কারণে কিন্তু তোমার দ্রাবকের পরিমাণ কম বেশি হয়ে যেতে পারে, অর্থাৎ তোমার দ্রাবকের যে ক্যাপাসিটি সেটাও কম বেশি হয়ে যেতে পারে, তার মানে দ্রবণের অবস্থার মধ্যেও কিন্তু প্রভাব পড়তে পারে। একইভাবে চাপ দ্বারাও দ্রবণের অবস্থা পরিবর্তিত হতে পারে। দ্রাবকের প্রকৃতি, অবশ্যই এটা তো বুঝতেই পারছো, পানির মধ্যে একটা জিনিস যেভাবে দ্রবীভূত হতে পারে অ্যালকোহলের মধ্যে সেভাবে দ্রবীভূত নাও হতে পারে, বেশিও হতে পারে, কমও হতে পারে, এটা ডিপেন্ড করে। সো এই কয়েকটা টার্ম আছে, এগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে যে দ্রবণের উপরে প্রভাবকারী রাশি নিচের কোনটি বা নিচের কোনটি নয়। সো এই 4টা রাশি তাপমাত্রাকে সহকারে, তাপমাত্রা আগের সাইডে আমরা পড়েছি, এই জিনিসগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এবার আমরা চলে আসি দ্রাব্যতা। এখান থেকেই বলতে গেলে আমাদের ম্যাথমেটিক্যাল পার্টগুলো শুরু হতে যাচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি, দ্রাব্যতা থেকে আর এই দ্রবণের ব্যাপার স্যাপার থেকে তোমাদের গুণগত রসায়ন চ্যাপ্টারে কিন্তু একটা সৃজনশীল প্রায়ই হয়ে থাকে। তোমরা যদি সৃজনশীল প্রশ্নগুলো দেখো তাহলে কিন্তু প্রায়ই আসে। আর আরও মজার ব্যাপার যেটা, আমি যতগুলো তোমাদের প্রশ্ন করাবো বলতে গেলে সেই কোশ্চেনগুলো থেকেই তোমরা কমন পেয়ে ফেলবে। আজকের ভিডিও, পরের ভিডিও আর পরের ভিডিও, মানে 3টা ভিডিও মিলে তোমরা কমন পেয়ে ফেলবে। কারণ কেমিস্ট্রির প্রশ্ন কিন্তু বেশি ঘুরানো হয় না, জাস্ট মান চেঞ্জ করা হয়, কিন্তু প্রশ্নের ক্যাটাগরি একই থাকে। তো যাই হোক, দ্রাব্যতা বা সলিউবিলিটিকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তো দ্রাব্যতা জিনিসটা কি? দ্রাব্যতার বেসিক্যালি 3টা ডেফিনেশন আছে। এর মধ্যে মূল ডেফিনেশন, মানে এক কথায় যদি দ্রাব্যতাকে বলতে চাই তাহলে বলতে পারি এরকম: সম্পৃক্ত অবস্থায় দ্রবণে দ্রবের ঘনমাত্রা বা ঘনত্বের পরিমাণ, অর্থাৎ আমরা দ্রবণের অবস্থা দেখেছি 3টা। যদি একটা দ্রবণকে আমরা সম্পৃক্ত বানাতে চাই তাহলে যতটুকু দ্রবের ঘনমাত্রা দিতে হবে বা ঘনত্ব দিতে হবে সেটাকে আমরা এক কথায় দ্রাব্যতা বলতে পারি। অর্থাৎ দ্রাব্যতা বেশিরভাগ ক্ষেত্রেই একটা ঘনমাত্রার মান বা ঘনত্বের মান। তো দ্রাব্যতার এটা ছিল আমার গুণগত সংজ্ঞা। আমাদের আরও 3টা সংজ্ঞা আছে। এই 3টা সংজ্ঞা হচ্ছে পরিমাণগত সংজ্ঞা, অর্থাৎ আমরা ম্যাথ করার জন্য যে সংজ্ঞাগুলো কাজে লাগবে। সো দ্রাব্যতার পরিমাণগতর প্রথম সংজ্ঞাটা যদি দেখি, প্রথম সংজ্ঞাটা এরকম: সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দরকার। অর্থাৎ দ্রাব্যতার প্রথম ডেফিনিশন অনুসারে দ্রাব্যতায় একটা গ্রাম পরিমাণ ভর, অর্থাৎ 100 গ্রাম দ্রাবক
নিয়ে তুমি যদি একটা সম্পৃক্ত দ্রবণ বানাতে চাও, তাহলে যেই দ্রব্যটা তুমি ব্যবহার করছো, যেই দ্রব্যটা দিয়ে তুমি আসলে সম্পৃক্ত দ্রবণ বানানোর চিন্তা ভাবনা করছো, সেই দ্রব্যটার যত গ্রাম দেওয়া প্রয়োজন সেটাকেই আমরা বলবো ওই দ্রব্যের দ্রাব্যতা। যেমন একটা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো 200 গ্রাম পানি, এটা আমার দ্রাবক, এটার সাথে 72 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যদি মেশাও তাহলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। ধরে নাও 200 গ্রাম পানির সাথে 72 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মানে লবণ মেশালে আমাদের সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে যাবে। তাহলে এইখান থেকে তোমাকে যদি বলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা প্রথম ডেফিনেশন অনুসারে দাও, তার মানে তুমি কি বলতে পারো? তোমরা শিখে এসেছো 100 গ্রাম দ্রাবকের জন্য যত গ্রাম দ্রব্য লাগে, এখানে দেওয়া আছে 200 গ্রামের জন্য 72 গ্রাম। তাহলে ঐকিক নিয়ম করো, 100 গ্রামের জন্য কত লাগবে? 72/200, আর 72/200 করে তার আমরা যদি 1 গ্রামের জন্য দেখি তাহলে 72/200, 100 গ্রামের জন্য 72/200 ইন্টু 100, তার মানে বেসিক্যালি 72/2 আসলে হচ্ছে, দ্যাট মিনস 36 গ্রাম হচ্ছে। জাস্ট ঐকিক নিয়ম করা হয়েছে, 200-র জন্য 72, 1-এর জন্য কত, 100-র জন্য কত। সো আমরা এভাবে যদি ঐকিক নিয়ম করি তাহলে আমরা পেয়ে যাব 100 গ্রাম দ্রাবক নিয়ে অর্থাৎ পানি নিয়ে সোডিয়াম ক্লোরাইডের দ্রব্য তৈরি করতে সম্পৃক্ত দ্রবণ অবশ্যই, তাহলে সোডিয়াম ক্লোরাইডের কতটুকু দ্রব্য লাগবে? 36 গ্রাম দ্রব্য লাগবে। 100 গ্রামের জন্য 36 গ্রাম লাগে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের পানিতে দ্রাব্যতা কত? 36 গ্রাম। ফার্স্ট ডেফিনেশন অনুসারে দ্রাব্যতা একটা গ্রাম বা ভর পরিমাণ। এবার আসি সেকেন্ড ডেফিনেশনটা, পরিমাণগতের সেকেন্ড ডেফিনেশনটা অনুসারে সেটা কি বলা আছে? 1 লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রব্য যত গ্রাম, অর্থাৎ এইখানে কিন্তু 1 লিটার যে পরিমাণটা এটা কিন্তু দ্রাবকের পরিমাণ না, বরং এটা দ্রবণের পরিমাণ। মানে এটার মধ্যে তোমার দ্রব্য আর দ্রাবক দুইটাই আছে। 1 লিটার পরিমাণ সম্পৃক্ত দ্রবণ বানাতে কোনো দ্রব্যের যে পরিমাণ যত গ্রাম পরিমাণ দ্রব্য দরকার সেটাকে আমরা বলবো দ্রাব্যতা। আমরা দেখতে পেলাম সেকেন্ড ডেফিনেশন অনুসারেও দ্রাব্যতা কি একটা গ্রাম বা ভর পরিমাণ, রাইট? সো আমরা এখানেও একটা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো পানির সাথে 720 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে 2 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলে আমরা বলতে পারবো, যেহেতু 720 গ্রাম আমার সোডিয়াম ক্লোরাইড মিশানো হয়েছে কত লিটার দ্রবণ বানানোর জন্য? 2 লিটার দ্রবণ বানানোর জন্য। সো 2 লিটারে লাগে 720 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, 1 লিটারে কত লাগবে? 720/2। সো আমরা 1 লিটারের জন্য ঐকিক নিয়ম করলে আমরা পেয়ে যাই 720/2, দ্যাট মিনস 360 গ্রাম পার লিটার। সো বেসিক্যালি এটা গ্রাম পরিমাণ, যেহেতু প্রতি লিটারে গ্রাম পরিমাণ, তাই এটার এককটা আমরা এইভাবে লিখি গ্রাম পার লিটার। তার মানে তোমাকে যদি কোনো একটা দ্রব্যের দ্রাব্যতা এরকম 360 গ্রাম পার লিটার বলে দেওয়া থাকে, তাহলে তোমার বুঝতে হবে ওই দ্রব্যটা দিয়ে 1 লিটার সম্পৃক্ত দ্রবণ বানাতে চাইলে 360 গ্রাম দ্রব্যের প্রয়োজন হবে। তাহলে আমরা এইভাবে কিন্তু দেখতে পারি যে কোনো দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ বানাতে কতটুকু দ্রাব্যতার প্রয়োজন হবে। সো এটা আমার সেকেন্ড ডেফিনেশন অনুসারে কাজ হয়ে গেল। এবার সেই থার্ড ডেফিনেশন। তো থার্ড ডেফিনেশনটা কি বলা আছে? বলা আছে 1 লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রব্য যত মোল, অর্থাৎ এইখানেও কিন্তু আগেরটার মতোই 1 লিটার সম্পৃক্ত দ্রবণ আমরা বানাতে চাই। এখন আমরা দ্রব্যটাকে হিসাব করব কিসে? মোল এ, অর্থাৎ মোল পরিমাণ দিয়ে হিসাব করব। অর্থাৎ 1 লিটার সম্পৃক্ত দ্রবণ বানাতে চাইলে কোনো দ্রব্য দিয়ে ওই দ্রব্যের যত মোল আমার ঢালতে হবে সেই মোল পরিমাণটাকেই ওই দ্রব্যের দ্রাব্যতা হিসেবে বলা যাবে। অর্থাৎ এক্সাম্পল যদি দেখি, ধরো পানির সাথে 18 মোল সোডিয়াম ক্লোরাইড যদি মিশাও তাহলে 2 লিটার সম্পৃক্ত দ্রবণ ধরো তৈরি হয়। তার মানে 2 লিটার সম্পৃক্ত দ্রবণ বানাতে সোডিয়াম ক্লোরাইডের 18 মোলের প্রয়োজন যদি হয়ে থাকে, তাহলে 1 লিটারের জন্য কত মোল প্রয়োজন হবে? 1 লিটারের জন্য 18/2, দ্যাট মিনস সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা থার্ড ডেফিনেশন অনুসারে S = 9 মোল পার লিটার। সো আমরা আমাদের কিন্তু বলে দেওয়া থাকতে পারে অমুক একটা দ্রব্য, অমুক দ্রব্যের দ্রাব্যতা S = 20 মোল পার লিটার। ধরে নাও কথার কথা, এটা বলতে কি বুঝো? S = 20 মোল পার লিটার বলতে কি বুঝবে? বুঝবে যে ওই দ্রব্যটা দিয়ে 1 লিটার সম্পৃক্ত দ্রবণ বানাতে চাইলে দ্রব্যের 20 মোলের প্রয়োজন হয়। তার মানে আমাদের কিন্তু 3টা ডেফিনেশন আমরা শিখলাম। এটা হচ্ছে ভর আকারে, এটা হচ্ছে ভর পার লিটার আকারে, আর এটা হচ্ছে মোল পার লিটার আকারে। সো এই দ্রাব্যতার 3টা ডেফিনেশন নিয়ে আমাদের ম্যাথ আছে। সো আমরা ম্যাথগুলো করব, সবগুলো টাইপের ম্যাথই আমরা দেখার চেষ্টা করব। তো একদম প্রথম ম্যাথটা দিয়ে যদি আলোচনা শুরু করি, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো।
এ দ্রবণকে বাষ্পীভূত করে 5.295 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেল। এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে আমরা যখন বাষ্পীভূত করি তখন আসলে কি হয়, দ্রাবকটা উড়ে যায়, মানে বাষ্পীভূত হয়ে যায়, আর দ্রবটা থেকে যায়, রাইট? সো তার মানে বোঝা গেল এটা আমার কি দ্রবণের পরিমাণ, অর্থাৎ এখানে দ্রবও আছে দ্রাবকও আছে, আর এটা আমার কি শুধুমাত্র দ্রবের পরিমাণ না, কারণ বাষ্পীভূত করার পরে শুধু দ্রব থাকবে। তো আমরা বেসিক্যালি দ্রবণের ভর পাচ্ছি, আর ভর পাচ্ছি কার? আর ভর পাচ্ছি আমরা দ্রবের। তো আমার জানতে চাওয়া হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গ্রাম পার 100 গ্রামে হিসাব করো। এইটার থাকা মানেই বুঝতে হবে আমাদের ফার্স্ট ডেফিনেশন অনুসারে এস এর মান, দ্রাব্যতার মান জানতে চাওয়া হয়েছে। এটা থাকা মানেই বুঝতে হবে প্রতি 100 গ্রামের দ্রাব্যতা কত। তো আলটিমেটলি প্রতি 100 গ্রাম দ্রাবকের জন্য আসলে কত গ্রাম দ্রবের দরকার, এটাই কিন্তু বোঝায় এই টার্মটা দ্বারা। তো যাই হোক, আমরা যদি এই ম্যাথটা করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমেই দ্রাবকের পরিমাণ বের করে ফেলতে হবে। আমরা দ্রবণের পরিমাণ জানি 20 গ্রাম, দ্রবের পরিমাণ জানি 5.295 গ্রাম। আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা দ্রাবকের পরিমাণ পেয়ে যাব 14.702 গ্রাম। জাস্ট বিয়োগ করা হয়েছে 20 থেকে 5.295 গ্রামকে। তাহলে আমরা দ্রাবকের পরিমাণ পেয়ে গেলে আমরা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাই। সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে এত গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব মিশাতে হয়? 5.295 গ্রাম দ্রব আমার মিশাতে হয়, রাইট? সম্পৃক্ত দ্রবণ তৈরিতে এত গ্রাম দ্রাবকের জন্য দ্রব লাগে এত গ্রাম। তাহলে এখান থেকে আমরা ঐকিক নিয়ম করতে পারি না 1 গ্রামের জন্য কত লাগে, 100 গ্রামের জন্য কত লাগে। সো সম্পৃক্ত অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে সম্পৃক্ত দ্রবণ বানাতে কতটুকু লাগে, সেটাই কিন্তু আমার দ্রাব্যতা হিসেবে গণ্য হবে। সো 100 গ্রাম দ্রাবকে দ্রব মিশ্রিত হয় আসলে কত? আমরা ঐকিক নিয়ম করলাম, এইটা ডিভাইড বাই এটা ইন্টু 100। সো 5.295 ডিভাইড বাই 14.702 ইন্টু 100। যদি এটা ক্যালকুলেটার আমি হিসাব করি তাহলে আমরা পেয়ে যাব 32.02 গ্রাম। দ্যাট মিনস এটা কি বোঝাচ্ছে জানো? এটা বোঝাচ্ছে যে প্রতি 100 গ্রাম দ্রাবকের সাথে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের 32.02 গ্রাম মিশাই তাহলে দ্রবণটা একটা সম্পৃক্ত দ্রবণ হিসেবে তৈরি হবে। অর্থাৎ এটাই কিন্তু আমার সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা চলে আসলো। তো আমরা এই ম্যাথগুলো খুবই ইজিলি করে ফেলতে পারি। এবার আসি পরের ম্যাথটাতে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রস্তুত কোনো লবণের সম্পৃক্ত দ্রবণকে শীতল করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হলো। অর্থাৎ আগে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা সম্পৃক্ত দ্রবণ ছিল, ওইটাকে শীতল করে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসলাম। যদি 85 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রাব্যতা যথাক্রমে 150 গ্রাম ও 85 গ্রাম হয়, অর্থাৎ 85 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা কত? 150 গ্রাম। 30 ডিগ্রি সেলসিয়াস দ্রাব্যতা কত? 85 গ্রাম। তবে পানিতে প্রস্তুত ওই লবণের 70 গ্রাম সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম লবণ অধক্ষিপ্ত হবে? অর্থাৎ 70 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে তুমি যদি 85 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসো তাহলে অবশ্যই দেখা যাচ্ছে, আমরা জানি তাপমাত্রা কমালে ক্যাপাসিটি কমে যায়, ক্যাপাসিটি কমে গেলে অধক্ষিপ্ত হওয়ার একটা ব্যাপার ঘটে, অতিরিক্ত হয় প্রথমে, তারপরে কিছু সময় পরে অধক্ষিপ্ত হয়ে যায়। তো কতটুকু অধক্ষিপ্ত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। সো এই ম্যাথগুলো যদি একটু ভাঙিয়ে করি আমাদের জন্য খুবই ইজি, তেমন কঠিন কিছু না। তো আমরা 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর একটা সিচুয়েশন, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরেকটা সিচুয়েশন। আমরা 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা ধরে নিই আমাদের 100 গ্রাম দ্রাবকের জন্য কতটুকু দ্রব দরকার, যেহেতু আমার 85 ডিগ্রি সেলসিয়াসের জন্য দ্রাব্যতা 150 গ্রাম, তার মানে 100 গ্রাম দ্রাবকের সাথে 150 গ্রাম দ্রব মিশালে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য একটা 250 গ্রামের সম্পৃক্ত দ্রবণ পাবো, রাইট? এটা কিন্তু বুঝতে হবে এই 150 গ্রামটা আমরা কোথায় ঢালবো? 100 গ্রাম দ্রাবকে ঢালবো না, 100 গ্রাম দ্রাবকে ঢালবো। 100 গ্রাম দ্রাবকে ঢাললেই কিন্তু আমার একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। প্রতি 100 গ্রামের জন্য 150 গ্রাম দ্রব দরকার। সো আমরা 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ পেতে তার মানে দ্রাবকের পরিমাণ কত, দ্রবের পরিমাণ কত সেটা জানি। তো আমরা একইভাবে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য এই কাজটা করতে পারি না? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দ্রাব্যতা যেহেতু 85 গ্রাম, তার মানে কি? তার মানে হচ্ছে 100 গ্রাম দ্রাবকের সাথে 85 গ্রাম দ্রব মিশালে একটা 185 গ্রাম সম্পৃক্ত দ্রবণ পাওয়া যাবে। যাই হোক, আমরা এই দুইটা টার্ম লিখে ফেলবো, তারপরে দ্রবণ আর দ্রবণীয় ঐকিক নিয়ম করব। 250 গ্রাম দ্রবণ তৈরিতে আমার দ্রব লেগেছে কত? এই কনসেপ্ট অনুসারে দেখো, 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে আমার দ্রব লেগেছে 150 গ্রাম, রাইট? তাহলে আমরা 70 গ্রামের জন্য কাজ করছি। 70 গ্রাম এটা কিসের পরিমাণ? দ্রবণের পরিমাণ না? 70 গ্রাম দ্রবণ তৈরি করতে আমার দ্রব লেগেছে কত? 150 বাই 250 ইন্টু 70। তাহলে এইখানে যদি আমরা ভ্যালুগুলো
হিসাব করি তাহলে আমার আসে কত 42 গ্রাম। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো 70 গ্রাম সম্পৃক্ত দ্রবণের জন্য 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু দ্রব্য লাগে? 42 গ্রাম। তার মানে এখানে 70 গ্রাম দ্রবণ তৈরি হবে যদি 42 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থেকে থাকে। তো আমরা এভাবে সোডিয়াম ক্লোরাইড না, এটা যে কোনো লবণ হতে পারে, সোডিয়াম ক্লোরাইড বলেনি, সো 42 গ্রাম লবণটা থেকে থাকে। তো যাই হোক, একই কাজটা আমরা এখানেও করব 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য। সো 30 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে ঘটনাটা কি? 185 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে দ্রব্য লাগে কত? 85 গ্রাম পরিমাণ। তাহলে আমরা এখান থেকে ঐকিক নিয়ম করে 70 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে দ্রব্য লাগে কত? 85/185 ইন্টু 70। ঐকিক নিয়ম করা হয়েছে 185তে 85, একে কত, 70-এ কত। তো আমরা এখানে যদি ভ্যালুটা হিসাব করি তাহলে আমরা পেয়ে যাব 70 গ্রাম সম্পৃক্ত দ্রবণে আসলে কত গ্রাম লবণ থাকা উচিত, অর্থাৎ 32.16 গ্রাম লবণ থাকা উচিত। তাহলে দেখো তো, আমরা তো এই সিচুয়েশনটা থেকেই এই সিচুয়েশনটা বানিয়েছি, রাইট? তো এই সিচুয়েশনটা থেকে যে এই সিচুয়েশনে বানালাম, তার মানে আগে দ্রবণের মধ্যে ছিল 42 গ্রাম লবণ, এখন দ্রবণের মধ্যে আছে 32.16 গ্রাম লবণ। তার মানে বাকিটা লবণই কি হবে? বাকিটা লবণই কি আমার অদক্ষেপ রূপে এখানে জমা হবে না? হ্যাঁ। সো আমরা অদক্ষেপের পরিমাণটা পেয়ে ফেলতে পারি 42 - 32.16, দ্যাট মিনস 9.84 গ্রাম দ্রব্য এখানে অদক্ষেপ রূপে জমা থাকবে। তো আমরা এই টাইপের ম্যাথগুলো কিন্তু ইজিলি করে ফেলতে পারি। তো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি ফার্স্ট ডেফিনিশন রিলেটেড প্রবলেমগুলো আলোচনা করেছি। পরের দুইটা ক্লাস আরও বেশি ইম্পর্টেন্ট, ওইগুলো থেকেই বেসিক্যালি ম্যাথ ট্যাথ হয়। এই ক্লাসটা থেকে বেসিক্যালি এমসিকিউ পাবে তোমরা। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।